আমাদের আলোচনার এই পর্বে আজকে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান, আমাদের অতি পরিচিত মুখ, এবং আমরা খুব আগ্রহ করে আছি এবারের বাজেটে রাজস্বের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং ঘাটতি নিয়ে যে ব্যাপক কথাবার্তা রয়েছে এবং আদায়ের সক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন। লক্ষ্যমাত্রা যেটা প্রথম বললেন, জি, 6,95,000 কোটি টাকা, এর মধ্যে রাজস্ব বোর্ডের জন্য নিজস্ব আছে আপনার 6,04,000 কোটি না কত সামথিং। হ্যাঁ, জি, তো এটা বেশি নয়। আচ্ছা, 18 কোটি মানুষের দেশে জি, প্রায় 7 লক্ষ যদি বলেন 7 কোটি মানুষ, হ্যাঁ 7 লক্ষ কোটি আর কি, 7 লক্ষ কোটি, এটা মোটেই বেশি নয়। জি, এটা বেশি মনে হয় কারণ আমরা প্রত্যেকবার টার্গেট অ্যাচিভ করতে পারি না বিদায় মনে হয় যে পারবো কিনা। যেমন এই বছরও প্রায় 1 লাখ কোটি টাকার মতো আমাদের বেসলাইন এত নিচে নেমেছে যে ওখান থেকে আমাদের মনে হয় যে মনে হয় যেন এটা বেশি। জি, তো একটা হলো অ্যাফোর্ডেবিলিটি থাকতে হয়, জি, যারা দেবে তারা অ্যাফোর্ড করতে পারে কিনা, জি, সেটা আছে। উপজেলা পর্যায়ে আপনার প্রচুর লোক ট্যাক্স নেটের আওতায় আসতে পারে, জি, সেই সক্ষমতা আছে। কারণ যে 3.5 লাখ তো গতবার, এবার তো প্রপোজ হচ্ছে হয়তো 3,75,000 করবে, এই ইনকাম অনেক লোকের আছে। কিন্তু এনবিআর এর ইন্টারনাল দুর্বলতার থেকে কিংবা সরকারের সদিচ্ছার অভাবের কারণে দুটোর মিক্সচারে জি, আমাদের ট্যাক্স নেটটা বড় হয় না। জি, আপনি ছোট্ট একটা জিনিস যদি আমি উদাহরণ দেই, জি, আমি ওই সময় থাকতে সে 2007-এ একটা হাউস টু হাউস সার্ভে করতে চেয়েছিলাম। আচ্ছা, আমি যখন এনবিআর থেকে স্বেচ্ছায় 15 মাস আগে চাকরি ছেড়ে দিলাম, তার আগে এনবিআরে থাকতে সার্ভেটা করতে চেয়েছিলাম যে ধানমন্ডিতে ছোট্ট একটা বাসা 2 রুমের ভাড়া নিতে গেলেও তখন 20,000 টাকার কমে পাওয়া যায় না, ছোট্ট 2 রুমের বাসা। জি, তো 20,000 টাকা যদি বাসা ভাড়া হয়, 12 মাসে 2,40,000 টাকা ভাড়া, জি, তখন ট্যাক্স 2,02,500-এর পরের থেকে ট্যাক্স হইতো কেমন করমুক্ত 2,50,000 ছিল। জি, তো তাহলে বাকি 10,000 টাকা কি সারা মাসে একটা পরিবার বাতাস খেয়ে থাকে? আর্নিং আছে, আপনি নেটে আসছে। আমি সেই জন্য চেয়েছিলাম যে প্রথমে কয়েকটা এলাকা, ধানমন্ডি, লালমাটিয়া, উত্তরা, গুলশান, বনানী, বসুন্ধরা, চিটাগংয়ে, কালশি, এই জাতীয় কয়েকটা পোস্ট এলাকাতে হাউস টু হাউস সার্ভে করা হবে। এবং হাউস টু হাউস সার্ভে করলে আমাদের ওই কমিটিতে এনবিআরের 2 জন অফিসার থাকবে, জি, স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর, মেম্বার যিনি থাকেন তিনি একজন থাকবেন, পুলিশের থেকে একজন অফিসার থাকবেন। আমরা ওয়েল এহেড অফ সার্ভে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে পত্রিকায়, রেডিও, টেলিভিশনে অ্যানাউন্স করে দেব, সুমারির মতো যেমন আমরা করি। এই টাইমে এই দিন এই এলাকায় যাবে। জি, এটা বিভাজিত হোক, একটু লিক আউট হয়ে গেল। তখন তো আমার সময় 3 উদ্দিনের সরকার ছিল, রাজনৈতিক সরকার ছিল না। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, কেমন, যেটা আপনারা ভদ্রজনরা বলেন সেনা সমর্থিত, আর আমি অভদ্র হিসাবে বলি সেনা নির্দেশিত। আসলে সেনা সমর্থন বলে কথাটা ঠিক না, সেনা সমর্থন সব সরকারে থাকতে হয়। সেনারা যদি অবাধ্য না হয় তাহলে যে কোনো গভর্নমেন্টেরই তাদের সমর্থন থাকবে। তাহলে সেনা সমর্থিত আবার এই বিশেষণ কে জুড়াইল? 2 দিনের যুগী ভাতের অন্ন বলল, এটা লিক আউট হয়ে গেল। এবং খোদ ফখরুদ্দিন এবং মির্জা আজিজ, ফখরুদ্দিন সাহেব তো বাইরে, মির্জা আজিজ তো দেশে আছে, আমার অর্থ উপদেষ্টা, তারা বলল যে এটা মানুষ ভয় পাবে। মানুষ কেন ভয় পাবে? করতে দিল না। তারপরে যখন লিস্ট করে ট্যাক্স নেওয়া শুরু করলাম, ধরলাম, কারণ এনবিআরের চেয়ারম্যানের একটা ফান্ড আছে, অডিট হয় না, এটা বাজেটে দেয়া হয়। ওই টাকাটা আমি যদি মনে করি যে আমি সবটা মেরে খেয়ে ফেলবো তাও পারবো, আপনাকে দিয়ে দিব তাও পারবো, আবার আমি সবচেয়ে নামকরা বিদেশি ব্যাংকের থেকে কারো তথ্য বের করব পয়সা দিয়ে তাও পারবো। তো আমি যখন লিস্ট করে ধরা শুরু করলাম যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বড় বড় লোকজন,
এবং সরকারের উচ্চ পর্যায়ে সরকার প্রধান থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে এই জাতীয় লোকরা ট্যাক্স দিচ্ছে না, গুছাচ্ছে, এইগুলা ধরলাম এবং দেয়া শুরু হলো। তারপর তো দেখা গেল আলটিমেটলি আমাকে বদলি করে দিল, 15 মাস হয়েছে। তাহলে যেটা বললেন কেন কম, আপনি নিচ্ছেন না, নিতে পাচ্ছেন না, কিংবা সরকারের সদিচ্ছা নেই, অতএব এখানে আপনি বেকায়দায় পড়বেন। যার ফলে সরকার সব সময় বেশিরভাগ ক্ষেত্রে ইআরডির দিকেও তাকায় বেশি অনেকটা। অথচ আমি সবসময় বলে আসতেছি সেই ডক্টর মশিউর রহমানের আমল থেকেই যে ইআরডির দরকার নেই, যেটা আগে ইকোনমিক বৈদেশিক অর্থায়নের চাইতে আমার নিজস্ব অর্থায়নের উপরে এক্স্যাক্টলি, কারণ ইআরডি যেটা আগে ইকোনমিক রিলেশনস, ইআরডি এক্সটার্নাল রিসোর্সেস, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন। ওইখানে আননেসেসারি অনেকগুলো সেকশন ছিল তখন, ৭৬ সেকশন, অনেক পোস্ট, এদের কোনো কাজ নেই। কাজটা কি? রাস্তায় যিনি ভিক্ষা করেন মলিন পোশাকে, সেরা পোশাকে, মোড়ে বসে বাটিয়াতে ভিক্ষা করে, আর ইআরডি স্যুট টাই ভালো পলিশ হইতে যাইয়া ভিক্ষা করে। স্বাধীনের পর ফেরিস কনসোর্টিয়ামে একটা ব্যাগ নিয়ে দূরাতে পারলে সেটা সার্থকতা ছিল। এবং যেই সেক্রেটারি তখন বাইরের থেকে বেশি লোন আনতে পারত সেই সেক্রেটারি জানরেল সেক্রেটারি ছিল, এটা ছিল পরিচয়। কিন্তু ৫৫ বছরে আমরা ইআরডিকে বাদ দিতে পারিনি। আইআরডিটা দরকার। আমার নিজের লোক আছে, আমার ঘরের অর্থ আছে, কিন্তু আমি নিচ্ছি না। এনবিআর কি আইআরডি নয়? আইআরডির অধীনে আইআরডি ডিভিশনটা হইল আইআরডি, আর এনবিআর হইল তার সাথে বোর্ড আর কি। জানি এনবিআর এর চেয়ারম্যান হন তিনি, মূলত আইআরডি সচিব, এক্স অফিসিও আইআরডি চেয়ারম্যান। যে কথাটা আমরা সবসময় শুনি যে আমরা ট্যাক্স দেই না, একটা হচ্ছে আমরা পরোক্ষ কর সবাই দেই, আরেকটা হচ্ছে আমাদের যারা টিন রয়েছে তেমন টিনধারীদের ৮২% আমরা ট্যাক্স দিই না, 18% মতো দিই। এখন এই যে আমরা সারাক্ষণ বলি যে আমরা ট্যাক্স দেই না, আমাদের চুরি করছি, এই যে জাতি হিসেবে আমাদের যে একটা অবদমন, এই যে পোট্রে করা যে আমরা কমপ্লাই করি না, এইটা তো আসলে সঠিক না। আমাদের যদি নিয়ম কানুন ঠিকঠাক মতো হয় আমরা তো কমপ্লাই করার চেষ্টা করি। আমাদের যে সমস্ত মানুষ দেশের বাইরে থাকেন ওনারাও তো কমপ্লাই করেন না, মানে আমরা ওই ছাঁচে ফেললে আমরা পারি। কিভাবে আমি এই ৮২%কে রাতারাতি তো নেটের মধ্যে আনতে পারবো না, কিন্তু এই ৮২%কে ধীরে ধীরে একটা প্রস্তুতির মধ্যে আমি করের আওতায় নিয়ে আসতে পারবো। একদম কি ধরনের ব্যবস্থাপনা এনবিআর এর করতে হবে? আপনি ধীরে ধীরে আনবেন, সেটা কি কিয়ামত পর্যন্ত সময় নেবেন? না, একেবারে তো ৫৫ বছর তো চলে গেল। ধীরে ধীরে বলতে আমি বলছি যে ধরেন আমি একজন করদাতা, হঠাৎ আমাকে প্রতি বছর একটু একটু করে আমি ধরেন ৩ বছর থেকে আমি ইন্ডিপেন্ডেন্টলি শুরু করে দিলাম, কিন্তু আমাকে একটা হ্যান্ড হোল্ডিং লাগবে। সেটাই বলছি যে আমি যেহেতু নিজে দিচ্ছি না, আপনি এনবিআর আমার কাছে এসে বললেন যে ঠিক আছে আমি তুমি ২-৩ বছর একটা অভ্যাস করে দিই, তুমি তারপরে ৪র্থ বছর থেকে নিজে নিজে দিতে থাকবা, তারপরে আর কিছু তোমাকে আমি হ্যান্ড হোল্ডিং করবো না। এই যে এনবিআর এর ডোর স্টেপে যাওয়ার যে সক্ষমতা, সেটা কিভাবে তৈরি হবে? আপনি ট্যাক্স দেওয়ার বিষয়টা হলো 3টা পয়েন্টে আপনি খেয়াল রাখবেন। এই যে ৩ বছর তাকে কি সময় দিবেন, এটা তো সিম্পল। এইটুক পর্যন্ত এখন ৩.৫ লাখ আছে, তারপরে ৩,৭৫,০০০ যদি এবার হয় বা যেটা হয় সেটার বাড়তি আয় থাকে। আমি একটু যদি মাঝখানে বলি, আমার মানে আমি কথা প্রসঙ্গে উদাহরণস্বরূপ বললাম, আমি কিন্তু ৩ বছর বলছি তাকে ওয়েভার দেওয়ার জন্য না, সে দিতে থাকবে, তারপর একসময় সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আমার আর হ্যান্ড হোল্ডিং লাগবে না। আপনার 3 বছরে দিতে থাকবে, সেটাতে কি উনি ইন্ডিপেন্ডেন্ট নন? উনি অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, দিচ্ছেন না তো এখন। আর তো দিচ্ছেন না, সেখানে আবার 3 বছর ওনার সুযোগটা আমি ক্লিয়ার হইলাম না আপনার। আমি বলছি যে আপনি হ্যান্ড হোল্ডিং করলেন যে আপনাকে আমি পূরণ করে দেব। তো পূরণ তো করেই দে, পূরণ তো প্রথম বছরও করে দে। যিনি পূরণ করতে পারেন না তার জন্য তো ওখানে হেল্প সেন্টার আছে, লোক আছে, এবং মেলা যখন হয় মেলাতে তো প্রচুর টেবিল একসাথে করে দে। কেন যায় না মানুষ? হ্যাঁ, মানুষ দে না। দুটা, একটা জিনিস হইল আপনি দেবেন কি না, প্রথমে সংস্কৃতিটা কি। আচ্ছা,
আপনার মেন্টাল অ্যাটিটিউডটা কীভাবে গড়ে উঠছে। আপনি দিতে চান না, কেন দিতে চান না? এক শ্রেণী বলবে যে আমি কেন দেব, আমি এই সুবিধা পাই না, ওইটা পাই না, এটা পাই না, এগুলা বলে না যে আমি ট্যাক্স দিয়ে বিনিময় কী পাই, ট্যাক্স সেবার কথা বলেন। আমি সেবা বিনিময় সেবা কী পাই। এই কথাগুলো আমি যখন চেয়ারম্যান ছিলাম 2007-এ তখনও হয়েছে, তার আগেও হয়েছে এবং সামনেও হবে। এইগুলো হইলো না দিতে চাইলে অজুহাত অনেক খুঁজে হবে। আপনি যেই সেবাটা এখন রাষ্ট্র থেকে পান, যে রাস্তা দিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে যান, যে পোর্টটা ব্যবহার করেন, এগুলো কার দেয়া? এগুলো সরকারের দেয়া। সরকারটা কি? সরকারের তো নিজের বাপ দাদার জমি না, এটা জনগণ। চলবে কি করে? এটা জনগণ, জনগণের থেকে নিয়ে সরকার ব্যয় করে। প্রশ্নটা উঠতে পারে এক জায়গায় যে আমি যতটুকু কর দেই সরকার সেটা সৎ ব্যবহার করে কিনা, লুটপাট চুরি হয় কিনা। এখন আপনি যাকে ভোট দিয়ে বানাবেন তিনি যদি চুরি করেন আপনি ঠেকাবেন কতভাবে? সেটা তো আপনি মানসিকতা না বদলে পারবেন না। আর উন্নত সেবা যখন আপনি চান, সেই উন্নত সেবার জন্য প্রথম তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। বলে যে ওই দেশে এই সুবিধা, এই দেশে এই সুবিধা, তো আপনি সেভাবে গড়ে উঠেন নাই। আপনি ট্যাক্স জিডিপি রেশিও নেপালের থেকেও আমাদের কম। আচ্ছা, তাহলে আমার আপনার সাথে যেখান থেকে কথা শুরু করেছিলাম, ট্যাক্সের লক্ষ্যমাত্রা আমাদের ঠিক আছে। আমার জনগণ যদি সক্ষম হয় এইটুকু ট্যাক্স দেয় 18 কোটি মানুষের দেশে, কোনো সমস্যা হওয়ার কথা না। বাস্তবিক অর্থে তাহলে ট্যাক্স লক্ষ্যমাত্রা অর্জনের যে হার, সেইখানে একটু আসি। আমাদের অর্জনের প্রবৃদ্ধি গড় হচ্ছে 10 থেকে 12%। সর্বোচ্চ 10-11 অর্থ বছরে সম্ভবত হয়েছিল 22% প্রবৃদ্ধি হয়েছিল। এবার প্রায় 45% আমরা প্রবৃদ্ধি হতে হবে যদি আমি ওই লক্ষ্যমাত্রায় যাই। এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই ক্ষেত্রে, এই উল্লম্ফনটার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আছে বা আমাদের আসলে দক্ষতা আছে কিনা? ইটস পসিবল। ওকে, আমি আমারটা দিয়ে রিলেট করি। আমি যখন সেখানে ইনহেরিট করলাম মাত্র 36,000 কোটি টাকা ছিল, তিনটা মিলিয়ে, কাস্টমস, ব্যাট, ইনকাম ট্যাক্স, জি, অনলি 36,000 crore, 36,000 কোটি। জি, তো আমি তো অ্যাবাউট 17% গ্রোথ নিয়ে 43,850 কোটি টার্গেটে গেলাম। এটাই তো ওয়ার্ল্ড ব্যাংক IMF বললো যে হাইলি অ্যাম্বিশিয়াস। জি, কেন? ওই দুইটা সংস্থা চায় না একটা দেশ নিজের পায়ে দাঁড়ায়, ওরা সবসময় একটা নক্তা লাগায়। এগুলোর মধ্যে নির্ভর হয় না। কি কারণে? দুটো বড় কারণ আসেন। একটা হইল যে ব্যক্তি দিবেন, পরোক্ষটা তো সবার উপর আসতেছে, কিন্তু প্রত্যক্ষটা যিনি দিবেন তিনি কি চাচ্ছেন? লোভ আছে, দিতে চায় না, যে জাকাতটা দিতে চাইবে না। আর হকুল্লা বা হকুল এবাদ বলে ট্যাক্সটা দিতে চায় না। তো দিতে না চাইলে আপনি নেবেন কিভাবে? দুইটা ওয়ে। একটা যদি আপনি নিজের থেকে, আমি নিজের থেকে দিয়ে দিই তাহলে তো কোনো ঝামেলা হয় না, কিন্তু আমি দেব না। মনে করেন আমি যখন চাকরি ছেড়ে দিয়ে বাগানে হাঁটি, তো আমার কাছে আসে লোকজন, আসে, আর NBR চেয়ারম্যানকে পাইলাম, একটু জিজ্ঞেস করি, বলে যে আপনার ইন্সপেক্টর আমাকে জ্বালাতন করতেছে। কি জন্য জ্বালাতন করতেছে? এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা। কেন জ্বালাতন? বলে যে আমি তো ট্যাক্স দিয়েছি যথেষ্ট, কিন্তু আমাকে বলে যে না, আমার আরও এত ট্যাক্স হবে। আমরা কেন বলে? আসেন, আপনি তিনটা বিষয় সিদ্ধান্ত নেন। ঠিক সরকার প্রণীত হারে আপনি ট্যাক্স দেবেন কি না। যদি দেন, আমি নিজে গিয়ে আপনার ডেপুটি কমিশনারের কাছে আপনারটা ক্লিয়ার করাই দেব অ্যাজ এক চেয়ারম্যান NBR। সেটা রাজি থাকলে আমার সাথে যাবেন। 2, আপনার মানসিক প্রস্তুতি থাকে কিছু দেবেন কিছু দেবেন না, তাহলে তো আমি আপনাকে হেল্প করতে পারবেন না। 3, আপনি দেবেনই না, সেটা তো আপনার ব্যাপার। তা আপনার সমস্যা বলেন, বলে যে আমার বাড়িতে আমি নাকি ট্যাক্স কম দিই। তো বলেন কি অসুবিধা? আস্তে আস্তে আপনার ট্যাক্সের লোক তো ওই যে কুস্তিগিরের চাইতে বড় লোকের চাইতে লেবুর রস বের করতে পারে। ও টের পেয়েছে বাড়িটা দুইজনের নামে, হাজব্যান্ড আর ওয়াইফ। হাজব্যান্ড ট্যাক্স দেন, ওয়াইফের টিএন নাই, ওয়াইফেরটা দেন না। আমি বললাম যে কর যে ফর্মটা আছে,
রিটার্নের ফর্মের অপর পিঠে কিন্তু বাংলাতেও লিখে আছে, যদি স্বামী স্ত্রী বা নাবালক ছেলেবেলেদের মধ্যে কারো নিজস্ব টিআইএন নাম্বার না থাকে, তাহলে স্বামী বা স্ত্রী যার আছে তার সেখানে বাকিজন এবং অন্যদের আয়টা সংযুক্ত হবে। তো আপনি দেন না কেন? তাহলে আপনার ইন্টেনশন ভালো না, এইবার আর কথা বলে না। তো এখন আপনার ওয়াইফেরটা বকেয়া সহ দেবেন, আর আমার কাছে আসে না, আপনি কি করবেন? আচ্ছা, আমাদের আগের আপনার ঠিক আগে যিনি আলোচক ছিলেন উনি বলছিলেন, উনি ব্যবসায়ী এক সমিতির সভাপতি, উনি বলছিলেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ওই কি বলবো, একটা বড় যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা সমন্বয় হয় না, এটা ফেরত দেওয়া হয় না, এবং সেটা তাহলে আসলে ট্যাক্স বার্ডেনটা তো বাড়িয়ে দেয়। এই বিষয়ে যে ব্যবসায়ীদের যে অভিযোগ, ব্যবসায়ীদের যে যন্ত্রণার কথা ওনারা বলেন, সেই বিষয়ে একটু শুনতে চাই। কারণ বাজেট শুধুমাত্র বরাদ্দ তো না, মানে এখানে তো এই কথাগুলো উঠবেই। জি, জি, আপনার এআইটি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলা হয়, ব্যবসায়ীদেরকে সন্তুষ্ট করা কঠিন বিষয়। কারণ আমি তো যখন ছিলাম তখন এই ব্যবসায়ী সাহেবরা জি, অক্সফোর্ডে বেনজির ভুট্টোর ক্লাসমেট ছিলেন রূপ, সম্ভবত রহিমা গ্রুপ বা কিসের মালিক ছিলেন, মারা গেছেন আচ্ছা, রূপ সাহেব। রৌফ সাহেব, জি, আর মীর আক্তার, মীর সিমেন্টের, উনি তখন এবিসি এর প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, ওনারা দুইজন আমার কাছে একদিন গেলেন, আচ্ছা, বলল যে চেয়ারম্যান সাহেব, আপনি এইভাবে এত হারে হারে 5, 10, 15, 20 এগুলো না করে আমাদের সাথে আপনি জাকাতের রেটে ট্যাক্সটা ঠিক করে নিতে পারেন না? মাত্র আল্লাহর আইনে মাত্র 2.5%। আমি বললাম যে রিয়েলি ডু ইউ মিন ইট? যদি বলেন তাহলে আমি সরকারের পক্ষে চুক্তি করব, আপনারা ব্যবসায়ীদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে করবেন, রাজি আছেন কিনা? 1 সপ্তাহ পরে তো টেলিফোন করি, আর তো আসে না। কেন আসেন না? আমি তো 2.5% জাকাতের রেটে রাজি আছি। আর ইভেন আমি এটাও বললাম যে আপনারা পুরো ব্যবসায়ী গ্রুপের ট্যাক্স আপনারা কালেক্ট করবেন, গভর্নমেন্টের সাথে আমার সাথে চুক্তি করবেন গভর্নমেন্টের পক্ষে যে আমাদের টার্গেট এত দিবেন, এরপরে বেশি নিলে দরকার হলে আপনারা নেবেন। আসেন না তো। তার কারণ জাকাতটা আল্লাহর আইনে 2.5% মাল নেশাব থাকা পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপ বা সব মিলে সেটা হলে প্রত্যেক বছর দিতে হয়। কিন্তু আয়করটা আপনি 10 লাখ টাকার আয়কর এই বছর দিয়ে দিলে পরের বছর আপনাকে এই 10 লাখ টাকার উপরে আয়কর দিতে হয় না। এইটা ইনভেস্ট করার পরে অন্য নতুন ইনকাম হলে সেটার উপর দিতে হয়। আসেন নাই তো। ব্যবসায়ীদেরকে আপনি যত বলবেন দেবেন না। ধরা যখন পরে, ব্যবসায়ী কেন, আমলা বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, আপনি লুকিয়ে রাখছেন কেন? দিচ্ছেন না তো। ওই যে আপনাকে প্রথম বললাম না, সরকার প্রধানমন্ত্রী 12 বার বাজেট দিয়েছে, হয়তো অর্থমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, তারা কেন ট্যাক্স ঠিক মতো দিচ্ছেন না? বিবেকের কাছে দায় থাকি দিলে কোনো আইন লাগে না, তা না হলে আদায় করতে হয়। আদায় করার জন্য আপনাকে এবার সক্ষমতা লাগবে, এনবিআর এর ক্যাপাসিটি থাকবে। এখানে এসে আবার শেয়ারিং হয়ে যায়, যত আপনার অটোমেশন হয়ে যাবে, অনলাইনে হবে, শেয়ারিংটা হবে না। ওই যে বাড়ি ওয়াইফের অর্ধেক দেখাচ্ছেন না, আসছে না, শেয়ারিং না হলে আসবে। এখন জরিমানা যেটা এআইটি বললেন, সরকার চলবে কিভাবে? সবাই যদি সেই নভেম্বর মাসে দিতে যায়, আয়কর আইন অনুযায়ী নভেম্বর যেটা ঠিক করা হইলো 30শে নভেম্বর, তাহলে বাকি জুলাই থেকে এই পিরিয়ডটা গভর্নমেন্ট চলবে কিভাবে? আর এআইটিটা বোঝা নয়, এআইটিটা এই যে আমিও তো আজকেই দিয়ে আসলাম, আজকে তো আমি এআইটি দিয়ে আসলাম। আপনি আগের বছর আপনার যে ট্যাক্স হয়েছে নিরূপিত, আয়কর আইনের 154-55 ধারাতে ক্লিয়ার বলা আছে, আগের বছর আপনি যে ট্যাক্স দিয়েছেন সেটা প্রাক্কলন করে, অথবা আপনি যদি এই বছর আরও কম মনে করেন তাহলে আপনি সে প্রাক্কলনটা দিয়ে ওই ট্যাক্সটা 4 ভাগ করবেন। কেমন? তা কাদের জন্য? যাদের আয়, বার্ষিক আয় 6 লাখ টাকার বেশি, তাদের জন্য। 6 লাখের, আপনি 6 লাখের বেশি আয় আছে, তাহলে আপনি আগের বছর যে আয়কর দিলেন সেটা মানবেন, অথবা পরের বছর যদি আপনি মনে করেন যে কম হবে, কমের প্রাক্কলন দিয়ে করবেন, করে আপনি 4 কিস্তিতে 25% করে ট্যাক্স দিলেন। এটা পরে যখন রিটার্ন দেবেন তখন আপনি এটা অ্যাডজাস্ট করবেন। ওনারা বলছেন যে অ্যাডজাস্টেড হচ্ছে না। কে বলছে অ্যাডজাস্ট হচ্ছে না?
উনি বলে গেলেন? উনি বলে গেলেন, উনি তো ওনার, আমি তো আমারটা অ্যাডজাস্ট করতেছি, উনি বললে হবে নাকি? আমি আমি তো বেশি তো দিচ্ছি না, বলাই আছে বিধানে। ধরেন আমি গত বছর ট্যাক্স দিয়েছি মনে করেন 5,33,000 টাকা। তো এই বছর যেটা কর বর্ষ হবে 26-27 কর বর্ষ, যেটা অর্থবর্ষ হইল আগের বছরটা, আর কর বর্ষ হয় পরেরটা। জি। তা আমি আগেরটার মতো আমার আয় হবে আমি জানি, তাহলে আমি ওইটাকে 4 ভাগ করে, কিস্তিতে দেবো, 4 কিস্তিতে 4 ভাগ করে 25% করে দেব। পরে যদি আমার আরও কিছু আয় হয় টয় সেটা আমি তখন এড করব, রিটার্নের সাথে দেব। আর যদি না হয় আমি সেটা অ্যাডজাস্ট করব। আপনি পরের বছরে প্রত্যর্পণযোগ্য কর পরের বছরে আচ্ছা, অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে এই যে ক্রমাগত এগুলো শুনেই যাচ্ছি, ব্যবসায়ীরাও বলেন, আপনাদের সাথেও কিন্তু কথা হয় ওনাদের, কিন্তু এই ডিসপিউটগুলো চলছে। এনবিআর এর একটা প্রজ্ঞাপনে, অন্তর্বর্তী সরকার, গত অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপনে এনবিআর এর নীতি এবং এনবিআর বাস্তবায়ন, এই দুটোর ক্ষেত্রে এই দুটোকে আলাদা করবার জন্য একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, এবং সেখানে আমরা প্রতিরোধ দেখেছি এনবিআর এর পক্ষ থেকে, এবং তারপরে ওই সরকারই আবার এই প্রস্তাবনাকে স্থগিত করেছেন। আপনি বারংবার বলছেন যে সরকারের যে নীতি সেটার সাথে তো কমপ্লাই করার ব্যাপার আছে এনবিআর, এবং সরকার একটা নীতি দিল, আমাকে বলা হলো যে আমার 5 লক্ষ টাকার পর থেকে আমি কর দিব, তো এটা তো আমাকে কমপ্লাই করতে হবে, তার উপরে যদি আমার আয় হয়, না, এটা আমাকে দিতেই হবে, এবং কথা তো সত্যি, আইন অনুযায়ী আমি বাধ্য থাকিব। এখন তাহলে এনবিআরকে একটা টার্গেট দেওয়া হয়, এনবিআর এর জন্য কিছু নীতি দেওয়া হয়, এনবিআর তার সাপেক্ষে সেই টার্গেটটা পূরণ করার চেষ্টা করে, অর্থাৎ এনবিআর নীতির সাপেক্ষে একটা বাস্তবায়নের ব্যাপার আছে। এই যে নীতি এবং বাস্তবায়নের যে যোগসূত্র, এবং এইটাকে আলাদা করা এবং তার যোগসূত্র রাখা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এই প্রজ্ঞাপনটাকে কিভাবে দেখছেন, বা এটাকে কি ভবিষ্যতে একটা সমাধান বলে দেখছেন কিনা? ইউনূস সরকার তড়িঘড়ি করে তো অনেক অধ্যাদেশ জারি করেছে, অনেক কিছু করতে চেয়েছে। এটা তো রাতের বেলার প্রজ্ঞাপনটা হওয়ার কোনো কারণই ছিল না। এখন আমি তো ইউনূস সরকারটাকে একটা সরকারও বলি না। আচ্ছা। এবং বাংলাদেশের যতগুলো সরকার আসছে এই পর্যন্ত, তার মধ্যে আমি এক লাইভ টিভিতে বলছি যে ইউনূস সরকার দেশটাকে একেবারে বরবাদ করে দিয়েছে, এবং তার সরকারটা হইল দ্য ওয়াস্টেস্ট গভর্নমেন্ট। কখন কোন সময় কোন ওয়াজ করতে ওইটা জানতে হয়। হঠাৎ করে বাইরের থেকে এসে 2007 খোলা সিটি দিল না ইউনূস, জি। যে রাজনীতি করবো খোলা সিটি, নিজের খোলা সিটি নিজে বন্ধ করে দিল। এখন তার শখ ছিল সরকার প্রধান হবে, ক্ষমতায় আসবে, হাসিনা ইউনূসবাজি করছে, ইউনূস এসে হাসিনাবাজি করার জন্য অনেক কিছু করতে চাইল। আপনি ভালোভাবে জি। জরিপ না করে যাদেরকে দিয়ে কাজ করবেন জি। তাদের সাথে জিনিসটাকে গ্রুমিং আপ না করে জি। চট করে নীতি এবং পলিসি আগের থেকে আসতেছে অন্যদের প্রেসক্রিপশনে করতে যাইবেন। আপনি গরু গাড়ি ঠেলা গাড়ির মধ্যে জেটের ইঞ্জিন লাগা দিয়ে কি চালাতে পারবেন? হ্যাঁ, বিষয়টা আছে ইমপ্লিমেন্টেবল কিনা, কাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, তাদেরকে সেভাবে তৈয়ার করছেন কিনা। আপনি ওই আলী রিয়াজ মার্কা বাইরের লোক আসি হায়ার করে এখানে সংস্কার কমিশন করে করে কত কিছু করলেন না, এগুলো কোথায় এখন? হ্যাঁ, কোথায়? বড় বড় জিনিসগুলো তো বিএনপি পাশ করে নাই পার্লামেন্টে, তো তড়িঘড়ি করে করতে গিয়ে জিনিসটা ক্লিয়ার করা হয়নি। এটা দুটো সুবিধা দুটো অসুবিধা দুদিকে আছে। একটা হইল নীতি যারা করবে, বলা হয় একই বডি এখন যেভাবে আছে, তারা যদি নীতিও করে, তারা যদি বাস্তবায়নও বলে, তাহলে তারা নাকি একজোট হয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার যাবে, জি। স্বার্থের দেশের মধ্যে তারা পড়বে, জি। এটা হবে, সংঘর্ষ হবে। কিন্তু আলাদা হলে সংঘর্ষ হবে না, এটা আপনাকে কে বলছে? যিনি নীতি করে দেবেন এক ডিভিশন, আরেকজনে বাস্তবায়ন করবে, বাস্তবায়নে সে যদি বলে যে আমি এটা বাস্তবায়ন করব না, আপনি করাবেন কিভাবে? যে ও জোর করে আমাকে নীতি করছে। হ্যাঁ, যেমন বাজেটের টাকাটা ঠিক করে দেখে টার্গেটটা, এটা কি এনবিআর ঠিক করতে পারে? না। কে করে? এটা কে করে? অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, মেইনলি তো অর্থ মন্ত্রণালয় করে। তারা বাজেটের খরচের পর এটা ঠিক করে।
এনবিআর শুধু বলতে পারে যে আমার ক্যাপাবিলিটিতে এতটুকু গ্রোথ পারবো, এতটুকু পারবো না। এটা কি শোনা হয়? চেষ্টা করা হয়, শোনা হয়, করি আমরা। তাহলে ওই এখানে তো দুইটাই আছে, যে নীতির মতো করে দেওয়ার অর্থ তো অর্থ বিভাগই করতেছে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে তো সবটা। তাহলে তো ডিফারেন্স কি? একই হবে। তারপরে যদি এনবিআরকে ভাগ করে ওটা করতে যায়, সেক্ষেত্রে এটা আরও একটু সময় নেওয়া দরকার ছিল। তড়িঘড়ি করে হঠাৎ করে কয়েকদিনের মধ্যে সব করে ফেলবো, হয় না, হয়নি তো, না, একেবারেই হয়নি। হয় নাই। আমার একটা জানার বিষয় ছিল যে ধরেন এনবিআর সরকারের নীতি কৌশল অনুযায়ী বাস্তবায়ন করছে, এখান থেকে এই টাকাটা দেওয়া দরকার, এখানে ছাড় দেওয়া দরকার, এগুলো সব হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ডে কেয়ার সেন্টারের যে আয়, সেটার উপরে কমপ্লিট ট্যাক্স এক্সাম্পশন আছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, যাতে করে এই সেবাটা তৈরি হয়। আমাদের গবেষণা থেকে পাওয়া তথ্য বলে যে ঢাকা শহরে প্রায় 100টা যে বেসরকারি ডে কেয়ার সেন্টার আছে, সেইগুলো যেই মানের সেবা দেয়, আপনি আস্থা রাখতে পারবেন। সেইখানে মধ্যবিত্ত একটা তরুণ দম্পতির ছোট বাচ্চাকে রাখার তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ওই মানের সেবা দিতে গেলে তার বেশ অনেক টাকা খরচ করতে হয় ওই সেবাটা নিতে গেলে। কিন্তু সরকার কিন্তু ট্যাক্স এক্সেম্পশন দিচ্ছে যাতে এই তরুণ বাবা মাটা এই সেবাটা নিতে পারে। এখন এই যে আমি, তার মানে হচ্ছে এই সেবাটা আমি একটা ক্লাসের জন্য আসলে তৈরি হয়েছে, এর নিচে আমি তৈরি করতে পারি নাই। এই যে এফেক্টিভনেস, এই এফেক্টিভনেসটা দেখবার দায়িত্ব কার? এটা কি এনবিআর এর দায়িত্ব না কার দায়িত্ব? এনবিআর এক্সাম্পশনটা সরকারি পলিসিতে দিয়ে দেয়, জি। তারপরে ডে কেয়ার সেন্টারটা কি এনবিআর চালায়? না, তাহলে সেই দায়িত্ব তো ওদের। না, আমি বলছি এফেক্টিভনেস, যে আমি তো একটা কর থেকে বঞ্চিত হচ্ছি না। কেন এনবিআর দিয়েছে? কারণ আমি চেয়েছি যে এই সেবাটা মানুষের কাছে পৌঁছাক, কিন্তু দিন শেষে এই মানুষের কাছে পৌঁছাচ্ছেও না, আবার আমার কর সুবিধাটাও আমি পাচ্ছি না। এই জন্য আমি একটা কথা বলি, আমাকে তো অনেকে হার্ড লাইনার বলে। আমি যখন চাকরিতে সবার থেকে ট্যাক্স নেওয়া শুরু করলাম, তখন অনেকে বলে তিনি অস্ত্রের ভাষায় কথা বলেন। জি। কারণ এতদিন না দিয়ে চব্বি জমেছে, ম্যাচ জমেছে, এখন সেখান থেকে যখন নেওয়া শুরু হয়েছে তখন অস্ত্রের ভাষায় কথা বলে। নাথিং শুড বি ফ্রি। জি। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, ইমপ্লিমেন্টেশনের মধ্যে যদি মনিটরিং না থাকে, তাহলে সে সুবিধা তো অপচয় হবেই। আচ্ছা, তাহলে এই এটা দেখার দায়িত্ব যারা এই ডে কেয়ার সেন্টারটা কোনো একটা কর্তৃপক্ষ দেখে, তার লাইনে একটা সরকারের অঙ্গ আছে, এটা সুপারভাইজ করার দায়িত্ব তাদের। গভর্নমেন্ট বলে যে এদেরকে আমি এইভাবে ফ্লারিশ করতে, মনে করেন এখন যে কার্ড দিচ্ছে, জি, সে কৃষি কার্ড, জি, সরকার কৃষি কার্ডের জন্য যে ভর্তুকি দেবে বা টাকাটা দেবে, টাকা তো বরাদ্দ হয়ে যাচ্ছে। জি। এখন বরাদ্দ মোতাবেক যদি আপনার কাছে যেটা পৌঁছায়, জি। সেটা যদি না পৌঁছায়, মাঝখানে যদি কিছু খোয়া যায়, এটা দেখার দায়িত্ব কার? যারা দিচ্ছে তারা দেখবে। জি। মনে করেন এই যে ফ্যামিলি কার্ড 2,500 টাকা করে দিচ্ছে, এবারও তো একটা বিরাট অঙ্ক রাখবে। তো এই 2,500 টাকাটা, এটা নিয়ে আমার যদিও একটু ভিন্ন মত আছে আরও পরে, এটার দ্বারা কি একটা পলিশড বেগার শ্রেণী তৈরি হচ্ছে কি না, যে কাজ ছাড়া নগদের টাকা দেবে, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য অনেক সুবিধা আছে। তাহলে ওইটা দেখার দায়িত্ব যারা কার্ড দিচ্ছে, মনিটরিং করছে, তাদের দায়িত্ব। এখন না পৌঁছাইলে যদি সেখানে আপনার টাকা কেউ মাঝখান দিয়ে শেয়ার করে, বা নিজের দলের লোক দেখে দেখে দেয়, বা সামনে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সব জায়গায় নির্বাচন হবে, সেখানের জন্য যদি এটাকে আবার প্রভাবিত করতে চায় যে আমি তোমাকে এটা করাই দিলাম, তাহলে সেগুলো তো আপনি একা সামাল দিতে পারবেন না। এই ক্ষেত্রে আমি তাহলে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক সময় ট্যাক্স আয়ের চাইতে বেশি হয়ে যায়। কিছু জিনিস আছে, আপনার এরা একটা গবেষণা করেছিল টিআইবি। জি। তো তারা গবেষণা করে সেখানে আমাকেও ডাকছিল, তারা কিভাবে বের করলো যে একটা ডিমের উৎপাদন ব্যয় নাকি 75 টাকার উপরে পড়ছিল তখন। 75 টাকার উপরে বেশি কিভাবে? একটা ডিম। আচ্ছা। তো এক্সপেন্ডিচার বেশি হয়, সেটা অনেক সময় আগে আমরা শুনতাম ব্যাংকের হিসাব মিলানোর জন্য।
এক পয়সার হিসাব না মিলাইতে পারলে 10 টাকার তেল জ্বালিয়েও ওটা হিসাব মিলাতে হইতো। জি তো ওইরকম যদি হয়, ফাঁক ফোকর থাকবে। একটা জিনিস খেয়াল করেন, ফাঁকিবাজি সব জায়গায় থাকে, পলিসিতে দেখে না। আমরা ট্যাক্স রিবেট দেই না, জি বিনিয়োগের সঞ্চয়পত্রের বিনিয়োগের একটা সিম্পল উদাহরণ দিই, দিই। যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে একটা লিমিট আছে 3টা শর্তে, যে এভাবে সে পাবে মোট আয়ের এত অংশ বা বিনিয়োগের এত অংশ অথবা সর্বোচ্চ এত পাবে। জি। তো মানুষ তো তার চাইতে এনবিআর নীতি করছে সুবিধার জন্য, যেন সঞ্চয় করে টাকা রাখে সেজন্য। কেমন? যদিও আমি এগুলো পছন্দ করি না, কোনো রেয়াতে আমি পছন্দ করি না, ইভেন ট্যাক্স হলিডেও আমি পছন্দ করি না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যিনি নিজের সামর্থ্য অনুযায়ী খেটে করবেন তিনি উঠবেন, আর সবাইকে ওগারা 10 বছর সুযোগ দিবেন, সে লুটপাট করে ওই ঋণ খেলাপি হবে, বিল খেলাপি হবে, এভাবে করে চলে যাবে। ওগুলো শক্তভাবে দেখতে হয়। তো ওই সঞ্চয়পত্রে এটা কী হয় জানেন, আমি তো তাজ্জব হয়ে গেছি দেখে। জুন মাসের ঠিক শেষ সপ্তাহে সঞ্চয়পত্র করবে, কেমন? তাহলে বিনিয়োগ হইল, তাহলে বিনিয়োগের উপর রেয়াত নেবে। আবার জুলাই মাসের সার্টিফিকেট তো হয়ে গেছে, সঞ্চয়পত্র করলো, জুলাই মাসে এসে ভাঙিয়ে ফেলবে। জুলাই মাসে করছে, এটাকে মনিটর করতেছে। এটাতে তো এই বিনিয়োগটা যথাযথভাবে সরকার থেকে ট্যাক্স পাই, এটা বললেন যে আমি ট্যাক্সটাও পাচ্ছি না, ওইটাও কাজে লাগতেছে না। এটা মনিটরিং করে কি এভাবে করা যায় যে ঠিক আছে 1 বছর পর্যন্ত এই সঞ্চয়পত্রে যার টাকা থাকবে সে এত % রিবেট পাবে, 2 বছর থাকলে এটা পাবে, যেহেতু মেয়াদ আছে সেভাবে, আর না থাকলে এটা পাবে না। ওইটা তো মনিটর হচ্ছে না। তাহলে দেখেন ফাঁকি দেওয়ার জন্য কি কৌশল, টাকাটা বিনিয়োগ করলো, এই 4-5 দিন পরে আবার উঠে নিল, কিন্তু ওই সার্টিফিকেটটা পেয়ে গেল, পরের বছর রিটার্নে বিনিয়োগের রেয়ারটা নিয়ে নিল। ধরছে না, ধরতে হবে তো। আচ্ছা, সবশেষে আপনাকে যদি প্রশ্ন করি যে এবারে অনেকগুলো কর, আপনি বারবারই বলছেন যে কর ছাড় দিয়ে আসলে আমার বাজারের সাথে টিকে থাকার কোনো সুযোগ নেই, আমাকে একদম সহি দামে টিকে থাকতে হবে বাজারের সাথে। সেটার সমেতই বলছি যে এবারে অনেকগুলো পণ্যের উপরে, বিশেষ করে ভোগ্যপণ্য, একেবারে প্রাইমারি কনজিউমার আইটেম, সেগুলোর উপরে কর ছাড়ের বিষয় আছে। আমাদের দেশীয় পণ্যের যে লাইন আছে, যেমন ইলেকট্রনিক দ্রব্য, সেইখানে কর ছাড়, আমি যদি আমার আমদানি পণ্য করি এবং দেশে উৎপাদন করি সেখানে কর ছাড়ের ব্যবস্থা আছে। আমার ইলেকট্রিক ভেহিকেল, নতুন ইলেকট্রিক ভেহিকেল, সেখানে কর ছাড়ের বিষয় আছে। এই ছাড়গুলো সমেতই আমার অনেক বড় একটা টার্গেট আছে, যেটা আপনি বলছেন যে বাস্তবায়নযোগ্য, কেন না? এই যে আমার বিভিন্ন সময় বিভিন্ন কর ছাড় আমি দিচ্ছি, বা এবারের যে বিস্তৃত কর ছাড়ের যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে মুদ্রাস্ফীতিকে সামনে রেখে এবং মানুষের জীবনযাত্রায় যে চাপ আছে সেইটাকে সামনে রেখে এই কর ছাড়ের বিষয়টাকে কিভাবে দেখছেন? সরকার তো সবসময় জনগণের কল্যাণে কর ছাড় দেয়, জি এবং দিতে হয়। আপনি খেয়াল করবেন যে রমজান মাস আসলে জি আমরা চিনির উপরে, খেজুরের উপরে এনবিআর থেকে আমরা এগুলো অনেক কিছু ওয়েভ করে দিই। কারণ ওয়েভ করা এই কারণে, যদি ওইখানে ছাড়টা দেয়া হয় তাহলে টোটাল ট্যাক্সটা পেলে, করটা পেলে কত টাকা আসতো, আর ছাড়টা দিলে এই টাকাটা আমার হাতছাড়া হচ্ছে। কিন্তু মানুষের কল্যাণে গভর্নমেন্ট ওয়েল বিইংয়ের জন্য কিছু ছাড় দেয়, যে আমার এরকম লস হোক তারপরও সেখানে কাজটা সহজ হোক, নাম্বার 1। নাম্বার 2, স্টেবল গভর্নমেন্ট রাখার জন্য মার্কেটে অনেক সময় ট্যাক্স দিয়ে ইন্টারফেয়ার করা হয়, কমিয়ে দিয়ে, ছাড় দিয়ে, যে ছাড় দিলে জি প্রচুর পরিমাণে আসবে, ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে সাপ্লাই বেশি হইলে তখন দাম বাড়ানোর প্রবণতাটা কম হবে। কারণ মানুষ তো ফেরেশতা না, সুযোগ পাইলে বাড়াবে। লুটেরা শ্রেণী তো আমাদের আরও বেশি, সংস্কৃতি অবশ্যই যেটাতেও। সেই জন্য গভর্নমেন্টকে তার নিজের শুধু পপুলারিটি নয়, জনকল্যাণ, জনতুষ্টিটাও দেখতে হয়। সেই জন্য কিছু কিছু এটা কৌশলের অংশ, কৌশলের অংশ, জি কৌশলের অংশ। এই কৌশলগুলো কখন খাটবে না, যেমন আমাদের এখানে উল্টো হয়, বাইরের অন্যান্যগুলোতে হয়তো ফেস্টিভ্যাল আসলে ছাড় দে, কম দামে ছাড় দে, সবাই যেন পায়। আমাদের এখানে আসলে উল্টো হয়, একদমই। করবেনটাকে তখন গভর্নমেন্টকে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করতে হয়। বদিউর রহমান সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনার কথা আমি বরাবরই গভীর মনোযোগ দিয়ে শুনি।
আমি ধারণা করি যে আমাদের দর্শকরাও খুবই ঋদ্ধ হন আপনার কথা শুনলে, এবং আপনার যে কমিটমেন্ট, ট্যাক্স আমাদেরকে দিতেই হবে এবং সরকারি নিয়মে দিতে হবে, এবং আমরা চোখ রাখবো সরকার সেই ট্যাক্সের বিনিময়ে যে সেবার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেই সেবাটা আমরা পাবো।